অনিক্স লাইব্রেরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই অডিওবুক চ্যানেল থেকে আমরা যে প্রথম বইটি পাঠের সিদ্ধান্ত নিয়েছি সেটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিখ্যাত ভ্রমণ কাহিনী পালামৌ। আমরা আশা করছি আমাদের পথ চলার শুরু থেকে সামনের দিনগুলোতে আপনারা আমাদের পাশেই থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। পাঠ করছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী পালামৌ। বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম। প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্তে দুই একজন বন্ধুবান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন। আমি তখন তাহাদের উপহাস করিতাম। এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি। তাৎপর্য বয়স, গল্প করা এ বয়সের রোগ। কেহ শুনুন বা না শুনুন, বৃদ্ধ গল্প করে। অনেক দিনের কথা লিখিতে বসিয়াছি, সকল স্মরণ হয় না। পূর্বে লিখিলে যাহা লিখিতাম, এক্ষণে যে তাহাই লিখিতেছি এমতো নহে। পূর্বে সেই সকল নির্জন পর্বত, কুসুমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম, সে চক্ষু আর নাই। এখন পর্বত কেবল প্রান্তরময়, বন কেবল কণ্টকাকীর্ণ, অধিবাসীরা কেবল কদাচারী বলিয়া স্মরণ হয়। অতএব যাহারা বয়গুণে কেবল শোভা সৌন্দর্য প্রভৃতি ভালোবাসেন, বৃদ্ধের লেখায় তাহাদের কোনো প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না। যখন পালামৌ যাওয়া আমার একান্ত স্থির হইল, তখন জানি না যে সে স্থান কোন দিকে, কত দূরে। অতএব ম্যাপ দেখিয়া পথ স্থির করিলাম। হাজারিবাগ হইয়া যাইতে হবে, এই বিবেচনায় ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাক গাড়ি ভাড়া করিয়া রাত্রি 1:30 প্রহরের সময় রানীগঞ্জ হইতে যাত্রা করিলাম। প্রাতে বরাকর নদীর পূর্ব পাড়ে গাড়ি থামিল। নদী অতি ক্ষুদ্র, তৎকালে অল্পমাত্র জল ছিল। সকলেই হাঁটিয়া পার হইতেছে, গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে। অতএব গাড়োয়ান কুলি ডাকিতে গেল। পূর্বাপর হইতে দেখিলাম যে অপর পারে ঘাটের উপরই একজন সাহেব বাঙ্গালায় বসিয়া পাইপ টানিতেছেন। সম্মুখে একজন চাপরাশি একরূপ গৈরিক মৃত্তিকা হস্তে দাঁড়াইয়া আছে। যে ব্যক্তি পরার্থ সেই ঘাটে আসিতেছে, চাপরাশি তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে। পারার্থীর মধ্যে বন্য লোকই বেশি। তাহাদের যুবতীরা মৃত্তিকারঞ্জিত আপন আপন বাহুর প্রতি আড় নয়নে চাহিতেছে আর হাসিতেছে। আবার অন্যের অঙ্গে সেই অঙ্কপাত কিরূপ দেখাইতেছে, তাহাও এক একবার দেখিতেছে। শেষে যুবতীরা হাসিতে হাসিতে দৌড়িয়া নদীতে নামিতেছে। তাহাদের ছুটাছুটিতে নদীর জল উচ্ছ্বসিত হইয়া কুলের উপর উঠিতেছে। আমি অন্যমনস্ক এই রঙ্গ দেখিতেছি। এমতো সময়ে কুলিদের কতকগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল। সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা, এই বলিয়া চিৎকার করিতে লাগিল। ধুতি চাদর পরিয়া আমি নিরীহ বাঙালি বসিয়া আছি। আমায় কেন সাহেব বলিতেছে তাহা আমি জানিবার নিমিত্তে বলিলাম, আমি সাহেব নহি। একটি বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্থ অঙ্গুরিবৎ অলঙ্কারের মতো নখ নিমজ্জন করিয়া বলিল, হ্যাঁ তুমি সাহেব। আরেকজন জিজ্ঞাসা করিল, তবে তুমি কি? আমি বলিলাম, আমি বাঙালি। সে বিশ্বাস করিল না, বলিল, না তুমি সাহেব। তাহারা মনে করিয়া থাকিবে যে যে গাড়ি চড়ে সে অবশ্য সাহেব। এই সময়ে একটি 2 বৎসর বয়স্ক শিশু আসিয়া আকাশের দিকে মুখ তুলিয়া হাত পাতিয়া দাঁড়াইল। কেন হাত পাতিল তাহা সে জানে না। সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল। আমি তাহার হস্তে একটি পয়সা দিলাম। শিশু তাহা ফেলিয়া দিয়া আবার হাত পাতিল। অন্য বালক সে পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সাথে তাহার তুমুল কলহ বাঁধিল। এই সময়ে আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল। বরাকর হইতে 2-1টি ক্ষুদ্র পাহাড় দেখা যায়। বঙ্গবাসীর কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহা আর আশ্চর্য কি। বাল্যকালে পাহাড়ে পর্বতের পরিচয় অনেক শোনা ছিল। বিশেষত একবার এক বৈরাগী আখড়ায় চুনকাম করা এক গিরিগোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম।
কৃষক কন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে, বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড়। তাহার স্থানে স্থানে চারি পাঁচখানে স্টক গাঁথিয়া একটি চূড়া করা হইয়াছে। আবার সর্বোচ্চ চূড়ার পাশে এক সর্পফণা নির্স্মাণ করিয়া তাহা হরিত পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে, পাছে সর্পের প্রতি লোকদের দৃষ্টি না পড়ে, এই জন্য ফণাটি কিছু বড় করিতে হইয়াছে। কাজেই পর্বতের চূড়া অপেক্ষা ফণাটি বড় হইয়া পড়িয়াছে, তাহার মিস্ত্রির গুণ বহে, বৈরাগীরও দোষ নহে। সর্পটি কালীয় দমনের কালীয়, কাজেই যে পর্বতের উপর কালীয় উঠিয়াছে, সেই পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফণা যে কিছু বৃহৎ হইবে, ইহা আর আশ্চর্য কি। বৈরাগীর এই গিরিগোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হইয়াছিল। বরাকর নিকটের পাহাড়গুলি দেখিয়া আমার এই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ করিল। অপরাহ্নে দেখিলাম একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে গাড়ি যাইতেছে। এত নিকট দিয়া যাইতেছে যে পর্বতস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তরের ছায়া পর্যন্ত দেখা যাইতেছে। গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথা যাইবেন? আমি বলিলাম, একবার এই পর্বতে যাইব। সে হাসিয়া বলিল, পাহাড় এখান হইতে অধিক দূর, আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌঁছিতে পারিবেন না। আমি একথা কোনরূপে বিশ্বাস করিলাম না। আমি স্পষ্ট দেখিতেছিলাম পাহাড় অতি নিকট, তথা চাইতে আমার 5 মিনিটও লাগিবে না। অতএব গাড়োয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চলিলাম। 5 মিনিটের স্থলে 15 মিনিট কাল দ্রুত পাদবিক্ষেপে গেলাম। তথাপি পর্বত পূর্বমতো সেই 5 মিনিটের পথ বলিয়া বোধ হইতে লাগিল। তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম। পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন। ইহার প্রমাণ পালামৌ গিয়ে আমি পুনঃ পাইয়াছিলাম। পরদিবস 2 প্রহরের সময় হাজারিবাগ পৌঁছিলাম। তথায় গিয়া শুনিলাম কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাটিতে আমার আহারের আয়োজন হইতেছে। প্রায় 2 দিবস আহার হয় নাই। অতএব আহার সম্বন্ধীয় কথা শুনিবা মাত্র ক্ষুধা অধিকতর প্রদীপ্ত হইল। যিনি আমার নিমিত্ত উদ্যোগ করিতেছেন, তিনি আমার আগমন বার্তা কিরূপে জানিলেন তাহা অনুসন্ধান করিবার আর সাবকাশ হইল না। আমি তৎক্ষণাৎ তাহার বাটিতে গাড়ি লইয়া যাইতে অনুমতি করিলাম। যাহার বাটিতে যাইতেছি তাহার সহিত আমার কখনো চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি। সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে, কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেননা বঙ্গবাসী মাত্রই সজ্জন। বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা। যাহা নিন্দা শোনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লোভী, কৃপণ, মঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভালো কাপড়, ভালো জুতা পরায় কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনার পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয় কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা। যাহাদের প্রতিবাসী নাই তাহাদের ক্রোধ নাই, তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসী পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রম পার্শ্বে প্রতিবাসী বসাও, 3 দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিনে প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে, দ্বিতীয় দিনে প্রতিবাসীর গরু আসিয়া কমণ্ডলু ভাঙিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষিপত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি ম্যাজিস্ট্রেটের দরখাস্ত করিতে হইবে। এক্ষণে সে সকল কথা যাক। যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিলে তাহা কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। পরক্ষণেই সে ভ্রম গেল। বারান্দায় গুটিকত বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া তাহারা সকলেই সাদরে অগ্রসর হইলেন। নাচিনিয়া যাহারা অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম, তিনি বাটির কর্তা। তিনি শতলোক সমভিবেহারে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। সেরূপ প্রসন্নতাব্যঞ্জক ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি। তখন তাহার বয়ক্রম বোধ হয় 50 অতীত হইয়াছিল। বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিল। তথাপি তাহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম। বোধ হয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি।
যে সময়ের কথা বলিতেছি আমি তখন নিজে যুবা, অতএব সে বয়সে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে, কিন্তু সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল। এক্ষণে আমি নিজে বৃদ্ধ, কাজী প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি। একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। এক্ষণে আমি তাহার ভূয়সী প্রশংসা করি। প্রথম সম্ভাষণ সমাপন হইলে পরে স্নানাদি করিতে যাওয়া গেল। স্নান গোছলখানায় ইংরেজি মতেই হইল, কিন্তু আহার ঠিক হিন্দু মতে হয় নাই, কেননা তাহাতে পলাণ্ডুর আধিক্য ছিল। পলাণ্ডু হিন্দু ধর্মের বড় বিরোধী। তদ্ভিন্ন আহারের আর কোনো দোষ ছিল না। সঘৃত আতপান্য আর দেবী দুর্লভ ছাগ মাংস, এই দুইই নির্দোষী। পাক সম্বন্ধে পলাণ্ডুর উল্লেখ করিয়াছি, কিন্তু পিঁয়াজ উল্লেখ করাই আমার ইচ্ছা ছিল। পিঁয়াজ জাবনিক শব্দ, এই ভয়ে পলাণ্ডুর উল্লেখ করিয়া সাধুগণের মুখ পবিত্র রাখিয়াছি। কিন্তু পিঁয়াজ পলাণ্ডু এক দ্রব্য কিনা এ বিষয়ে আমার বহুকাল অবধি সংশয় আছে। একবার পাঞ্জাব অঞ্চলের একজন বৃদ্ধ রাজা জগন্নাথ দর্শন করিতে যাইবার সময় মেদিনীপুরে দু একদিন অবস্থিতি করেন। নগরের ভদ্রলোকেরা তাহার সহিত সাক্ষাৎ করিবার প্রার্থনা করিলে তিনি কি প্রধান কি সামান্য সকলের সহিত সাক্ষাৎ করিয়া নানা প্রকার আলাপ করিতেছিলেন। এমতো সময় তাহাদের মধ্যে একজন জোরহস্ত বলিলেন, আমরা শুনিয়াছিলাম যে মহারাজ হিন্দু চূড়ামণি কিন্তু আসিবার সময় আপনার পাকশালার সম্মুখে পলাণ্ডু দেখিয়া আসিয়াছে। বিস্ময়াপন্ন রাজা পলাণ্ডু এই শব্দ বারবার উচ্চারণ করিয়া তৎক্ষণাৎ তদারকের নিমিত্তে স্বয়ং উঠিলেন। নগরস্থ ভদ্রলোকেরাও তাহার পশ্চাৎবর্তী হইলেন। রাজা পাকশালার সম্মুখে দাঁড়াইলে একজন বাঙালি পিঁয়াজের স্তূপ দেখাইয়া দিল। রাজা তখন হাসিয়া বলিলেন, ইহা পলাণ্ডু নহে, ইহাকে পিঁয়াজ বলে। পলাণ্ডু অতি বিষাক্ত সামগ্রী, তাহা কেবল ঔষধে ব্যবহার হয়। সকল দেশে তাহা জন্মে না। যে মাঠে জন্মে মাঠের বায়ু দূষিত হইয়া যায়, এই ভয়ে সে মাঠ দিয়া কেহ যাতায়াত করে না, সে মাঠে আর কোনো ফসল হয় না। রাজার এই কথা যদি সত্যি হয়, তাহা হইলে অনেকে নিশ্চিন্ত হইতে পারেন। পলাণ্ডু আর পিঁয়াজ এক সামগ্রী কিনা তাহা পশ্চিম প্রদেশে অনুসন্ধান হইতে পারে। বিশেষত যে সকল বঙ্গবাসীরা সিন্ধু দেশ অঞ্চলে আছেন, বোধহয় তাহারা অনায়াসেই এই কথার মীমাংসা করিয়া লইতে পারেন। আহারান্তে বিশ্রামগৃহে বসিয়া বালকদিগের সহিত গল্প করিতে করিতে বালকদের শয়নঘর দেখিতে উঠিয়া গেলাম। ঘরটি বিলক্ষণ পরিসর, তাহার চারিকোণে 4টি খাটপাতা, মধ্যস্থলে আরেকখানি খাট রহিয়াছে। জিজ্ঞাসা করায় বালকেরা বলিল, চারিকোণে আমরা 4 জন শয়ন করি, আর মধ্যস্থলে মাস্টার মহাশয় থাকেন। এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম। দিবারাত্র বালকদের কাছে শিক্ষক থাকার আবশ্যকতা অনেকে বুঝেন না। বালকদের শয়নঘর হইতে বহির্গত হইয়া আরেক ঘরে দেখি এককাদি সুপক্ক মর্তমান রম্ভা দোদুল্যমান রহিয়াছে। তাহাতে একখানি কাগজ ঝুলিতেছে। পড়িয়া দেখিলাম, নিত্য যত কদলী কাদি হইতে ব্যয় হয়, তাহাই তাহাতে লিখিত হইয়া থাকে। লোকে সচরাচর ইহাকে ক্ষুদ্র দৃষ্টি, ছোট নজর ইত্যাদি বলে, কিন্তু আমি তাহা কোনরূপে ভাবিতে পারিলাম না। যে রূপে অন্যান্য বিষয়ের বন্দোবস্ত দেখিলাম, তাহাতে কলাকাদির হিসাব দেখিয়া বরং আরও চমৎকৃত হইলাম। যাহাদের দৃষ্টি ক্ষুদ্র, তাহারা কেবল সামান্য বিষয়ের প্রতি দৃষ্টি রাখে, অন্য বিষয়ে দেখিতে পায় না। তাহারা যথার্থই নীচ। কিন্তু আমি যাহার কথা বলিতেছি, দেখিলাম তাহার নিকট বৃহৎ সূক্ষ্ম সকলই সমভাবে পরিলক্ষিত হইয়া থাকে। অনেকে আছেন বড় বড় বিষয়ে মোটামুটি দেখিতে পারেন, কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাহাদের দৃষ্টি একেবারে পড়ে না। তাহাদের প্রশংসা করি না। যাহারা বৃহৎ সূক্ষ্ম একত্র দেখিয়া কার্য করেন, তাহাদেরই প্রশংসা করি, কিন্তু এরূপ লোক অতি অল্প। কলাকাদির ফর্দ সম্বন্ধে বালকদিগের সহিত কথা কহিতে কহিতে জানিলাম যে একদিন এক চাকর লোভ সম্বরণ করিতে না পারিয়া 2টি সুপক্ক রম্ভা উদরস্থ করিয়াছিল। গৃহস্থের সকল বিষয়েই দৃষ্টি আছে, সকল বিষয়েরই হিসাব থাকে, কাজেই চুরি ধরা পড়িল। তখন তিনি চাকরকে ডাকিয়া চুরির জন্য জরিমানা করিলেন। পরে তাহার লোভ পরিতৃপ্ত করিবার নিমিত্ত যত ইচ্ছা কাদি হইতে রম্ভা খাইতে অনুমতি করিলেন।